চারদিকে অন্ধকার আর অন্ধকার। এরই মধ্য দিয়ে ছুটে চলছে রাতের ট্রেন। আমার অনেক দিনের স্বপ্ন একটা বাড়ি নেয়ার। তাই নতুন বাড়ির মালিকের সঙ্গে বাবার কথাবার্তা চলছে। তাই আমি বাড়ি যাচ্ছি। দুর্গাপুর থেকে ট্রেনে উঠেছি। কি, আপনি কোথায় যাবেন? আমি যাব রক্ষিতপুর। আর আপনি কোথায় যাবেন? আমি পরের স্টেশনে নেমে যাব। Attention of passengers, train number 13005, Howrah Mail, from Howrah to Amritsar via Jalandhar City has arrived on platform number 5. कृपया ध्यान देवें। আমার কামরায় কয়েকজন ছিল। তাদের সাথে গল্প করে ভালোই সময় কাটালাম। সবাই একে একে নেমে যাওয়ায় আমি একা হয়ে গেলাম এবং একরাশ অন্ধকার আমায় গ্রাস করে নিল। আমি নামবো একদম শেষ স্টেশনে। তাই ভাবলাম একটা ঘুম দিয়ে নেই। স্টেশনে পৌঁছাতে প্রায় শেষ রাত হবে। ঘুমিয়ে গেছি। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে গেল। কিছু বুঝে ওঠার আগেই একটা মেয়ের আবছা মতো দেখলাম ট্রেনে উঠে আসলো। এবং ট্রেনটি আবার চলতে আরম্ভ করলো। আবছা দেখার কারণ চারদিকে অন্ধকার ছিল। যা হোক, আমি তো ভয় পেয়ে গেছিলাম। না জানি আবার ট্রেনে ডাকাত পড়েছে। আবার ইদানিং এদিকে নাকি খুব ডাকাতি হচ্ছে। যাক, ট্রেন আবার চালু হওয়ায় হাঁপ ছেড়ে বাঁচলাম। এত সব ভাবতে ভাবতে আমার পাশেটার দিকে তাকানোর সুযোগই পাইনি। সুযোগ থাকলেও কিছুই করার নেই, চারদিকে যে অন্ধকার। যাক, আমি লজ্জায় গুটিয়ে গেলাম। লজ্জা পাওয়ার কারণ ও ছিল একটা মেয়ে আর আমি শুধু একটা কামরায়, তাও অন্ধকারের মধ্যে। যাক, নিজেকে সহজ করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম এবং উদ্দেশ্যহীন টিপাটিপি আরম্ভ করলাম। যা হোক, অভাগা যেখানে যায় নদীর পানিও শুকিয়ে যায়। কোনো জানান দেওয়া ছাড়াই মোবাইলটা বন্ধ হয়ে গেল। ভাবলাম চার্জ শেষ, কিন্তু বাসা থেকে তো ফুল চার্জ দিয়ে বেরোইছি। যাক, মোবাইলটা আবার পকেটে রেখে দিলাম। কামরায় আবার অন্ধকার নেমে এলো। মেয়েটাই প্রথম নীরবতা ভাঙল। আমি পূজা। আমি বলতে গেলাম, আমি বিধান। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার কণ্ঠ অনেকটা কোলা ব্যাঙের মধ্যে হয়ে গেছে। বুঝলাম ভয়ে এমনটা হয়েছে। নিজেকে সহজ করার জন্য হাসলাম। মেয়েটির কণ্ঠ অনেক মিষ্টি। মেয়েটি আমার অবস্থা বুঝল কিনা জানি না, তবে সে তার ব্যাগ থেকে একটা মোমবাতি বের করে জ্বালালো। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম প্রচণ্ড বাতাস থাকা সত্ত্বেও মোমবাতিটা দিব্যি জ্বলছে। যাক, এবার মেয়েটার চেহারার দিকে এবার তাকালাম। অতটা ফর্সা না, গোল মুখ, চিকন নাক, আর বর্ণনা দিতে পারবো না। এক কথায় বলবো, মায়াবী একটা চেহারা, দেখলেই ভালো লাগে। আপনি কোথায় যাবেন? কে আমি? আপনি ছাড়া আর এখানে কে আছে?
আমাকে আর লজ্জা দিও না। হুই, বললেন না তো কোথায় যাবেন? রক্ষিতপুর বাড়ি যাচ্ছি, আর আপনি? আমার কোনো ঠিকানা নেই। আমার মন যেদিকে যায় আমি সেদিকে চলি। মানে? আপনাকে আর মানে বুঝতে হবে না। আস্তে আস্তে কথায় কথায় পরিস্থিতি সহজ হয়ে এলো। আমিও আমার সম্বন্ধে বললাম, সেও তার সম্বন্ধে বলল। একটা জিনিস দেখলাম, ওর শরীর থেকে কেমন যেন অদ্ভুত এক সুগন্ধি বের হচ্ছে। সুগন্ধিটা কেমন যেন নেশা ধরানো। ওকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ঘুম ভাঙল শেষ রাতের দিকে। জেগে দেখি কামরা খালি। পূজার জায়গায় পড়ে আছে তার জ্বালানো মোমবাতির শেষ অংশ। ট্রেনও স্টেশনে পৌঁছে গেছে। ওর নাম্বারটা তো নেওয়া হয়নি। ইস, ওর বাড়ির অ্যাড্রেসটাও তো নিলাম না। কি বোকামি! টিকিট চেকারকে জিজ্ঞেস করলাম, দাদা, এই কামরায় যে মেয়েটি আমার সাথে ছিল সে কোথায়? এখানে তো কেউই ছিল না। রাতে কয়েকবার আমি চেক করেছি। আমি ভাবলাম আপনি বুঝি ফোনে কথা বলছেন। আমার ফোন তো সেই পূজা ওঠার পরই বন্ধ হয়ে গেছে। পকেট থেকে মোবাইল বের করে অন করলাম, এখনও অর্ধেক চার্জ। ভেবে পেলাম না এসব কি হলো আমার সাথে। আমি কি তবে এসব স্বপ্নে দেখেছি? স্বপ্ন যদি হয় তবে ওর জ্বালানো মোমবাতির শেষ অংশাবশেষ যে এখনও আমার হাতে, এটা কিভাবে সম্ভব? আসতে এত দেরি হলো যে? আর বলো না, লাইনের এত জাম। বাড়িতে পৌঁছেই খাওয়া দাওয়া করে এক ঘুম দিলাম। ঘুমের মাঝেই স্বপ্নে দেখলাম পূজাকে। ও হাসছে আর ওর মায়া ভরা মুখ আমায় যেন অপার্থিব এক আনন্দে ভরিয়ে দিচ্ছে।
ঘুম থেকে উঠে ওর কথাই ভাবলাম। আমি কি ওর প্রেমে পড়েছি? প্রশ্নটা বারবার মাথায় ঘোরপাক খেতে লাগলো। আর বাস্তবে কি ওর কোনো অস্তিত্ব আছে? যা হোক, বাড়িতে যে কাজে আসা, কারণ আমার বাবা নতুন বাড়ি দেখেছে, নতুন বাড়ি নেওয়ার জন্য কথাবার্তা বলতে আমার আশা। বাবা আর আমি কাল সকালে বেরোবো। যা হোক, কেন যেন আমার মন সায় দিচ্ছিল না, কারণ আমার মাথায় ঘুরে ফিরে পূজার চিন্তাই আসছে। যা হোক, সকাল হতে বেরিয়ে পড়লাম। বাবা আর আমার বাড়ি পছন্দ হয়েছে। বাড়ি মালিকের সঙ্গে কথাবার্তা বলে বাড়িটা নেয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। বাবা, তুমি চলো, আমি একটু পর যাচ্ছি। কেন রে? অনেক দিন পর বাড়ি এলাম তো, তাই এদিক ওদিক ঘোরাঘুরি করি। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি চলে আসছিস। বাবা এই বলে কিছুটা এগিয়ে যেতে সামনে তাকিয়ে দেখি রডের মাঝখানে অনেক লোকের ভিড় জমেছে। এখানে কি হলো, এত ভিড় জমেছে? ব্যাপার, যে দেখতে হবে কি হয়েছে। আমি সামনে যেতে ভিড়ে থাকা একটা লোক আমার দিকে আসছে। দাদা, এখানে কি হয়েছে? আর বলো না, একটা মেয়ে রাস্তা পার হওয়ার সময় সোজোর গাড়িতে ধাক্কা মারে। ধাক্কা মারার কিছুক্ষণ পর মারা যায়। আমার এই কথাগুলো শুনে বুকটা কেঁপে উঠল। আমি তাড়াতাড়ি যেয়ে দেখি মেয়েটার দিকে তাকিয়েই আমার চোখ কপালে ওঠার অবস্থা। এই যে পূজা, যাকে আমি গতকাল ট্রেনে দেখা হয়েছিল। আমি বুঝে উঠতে পারছি না এটা কিভাবে সম্ভব। আমি কি ভুল দেখছি, না এটা কোনো অলৌকিক ঘটনা? সত্যি কি তাই বাস্তবে এই মেয়েটার অস্তিত্ব ছিল? আমার সারা শরীরে রক্ত হিম হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটি যে নির্বিকারভাবে পড়ে আছে এই দৃশ্য দেখে আমার বুক ফেটে যাচ্ছে। আমি যদি একটু আগে আসতাম তাহলে হয়তো মেয়েটা বেঁচে যেত। তাহলে ট্রেনে কে আসলো আমার সাথে? আমার কল্পনা শক্তি কি এতই প্রবল যে আমি ওকে আগেই কল্পনার চোখ দিয়ে দেখে ফেলেছি, নাকি এটা অলৌকিক? কোনো উত্তরই আমার জানা নাই।